আজকে আমি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা যে অধ্যায়টা আছে তার যে 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো আমি জাস্ট তোমাদের বিক্রিয়াগুলো লিখবো এবং একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিটেলসে কিন্তু তোমরা বইতেই পাবে। তো আমি যে যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো বই থেকে একটু তোমাদের স্ট্যান্ডার্ড যে কোনো বই থেকে তোমরা একটু দেখে নেবে। তো 3-এর দাগের প্রথম 2017 সালে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে, দেখো, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো এই যে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু যে জিঙ্ক ধাতু যে নিষ্কাশন করা হয় সেটা অ্যাকচুয়ালি করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে। তো কার্বন বিজারণ পদ্ধতিটা কি সেটা তোমরা স্ট্যান্ডার্ড যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে। তো কোশ্চেনটা এইভাবে লিখতে হবে, জিঙ্ক অক্সাইডের সাথে জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। অর্থাৎ জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় আমরা জিঙ্ক ধাতু পেয়ে থাকি। এই বিক্রিয়াটির সমীকরণ হলো এই যে ZnO জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজিক্যাল টু আসছে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। তো এই বিক্রিয়াটা ব্যালেন্স করার দরকার নেই, কারণ এই বিক্রিয়াটা দেখতেই পাচ্ছ অলরেডি ব্যালেন্স করাই আছে। এর সাথে একটা অথবা এসেছিল, সেটা হচ্ছে এরকম, মিনিট, যে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তো প্রথমে দেখো, আমি এখানে আমাদের যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আছে, ধাতুদের যে রাসায়নিক শ্রেণীটা আমরা করা হয়েছে এই সক্রিয়তা অনুযায়ী, সেখানে দেখো কপার যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের নিচে, আর আমরা যেটা নিচ্ছি জিঙ্ক কিন্তু অনেকটাই কপারের থেকে ওপরে। তাহলে যখনই আমি কপার সালফেটের সাথে জিঙ্কের বিক্রিয়া ঘটাবো সঙ্গে সঙ্গে কপারটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তো দেখো এই বিক্রিয়াটা কীরকম হতে চলেছে, সেটা হচ্ছে CuSO4 প্লাস জিঙ্ক। তাই এটা করলে হবে ZnSO4 প্লাস কপার, অর্থাৎ কপার ধাতু কিন্তু মুক্ত হয়ে যাবে। তো এইটা লিখলে তোমরা এক পাবে। আর ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি বিজারণ বিক্রিয়া। তাহলে প্রথমে দেখো যে কপার সালফেট এটা কি হবে, আয়নে পরিণত হবে, Cu2 প্লাস আর SO4 2 মাইনাস। এইবার হবে কি, জিঙ্ক যেটা করবে সেটা হচ্ছে জিঙ্ক দুখানা ইলেকট্রন ত্যাগ করবে করে Zn+2+ তৈরি হবে। আচ্ছা, এই যে ইলেকট্রন যে ত্যাগ করলো, তো ইলেকট্রন ত্যাগ করাকে বলে হচ্ছে জারণ। এই Zn2+ এই যে দুটো ইলেকট্রন ত্যাগ করলো সেইটা কে নেবে, Cu2+। Cu2+ প্লাস 2 ইলেকট্রন এটা তৈরি করবে কপার, তাহলে এইটা হবে বিজারণ। তাহলে এবার এই Zn2+ এইটা সাথে এইটা বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ কাছাকাছি আসবে 2+ আর SO4 2 মাইনাস, এরা কি তৈরি করছে, ZnSO4 তৈরি করছে। তো আমরা জারণ বিজারণ যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন তৈরি করছে, এইটা হচ্ছে জারণ। আর Cu2+ সেই দুটো ইলেকট্রন যেটা জিঙ্ক ত্যাগ করছে সেটা গ্রহণ করছে করে তার কপারের বিজারণ হচ্ছে। এবার আসছি আমরা 2018 সালের প্রশ্ন। MsO4 হচ্ছে একটা ধাতু, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ, যুক্তি সহ লেখো। তো প্রথমেই দেখো আমরা করব কি, এই যে MsO4, তো এটা যেই আমি এর লবণ তড়িৎ বিশ্লেষণে যাব সেটা হবে কি M2+
আর SO4 2-। তো 2+ কেন করছি, আমরা জানি সালফেটের যে যোজ্যতা সেটা হচ্ছে 2, তাহলে যেহেতু এখানে কোনো আমার কিছু নেই তাহলে নিশ্চয়ই M এর যোজ্যতাও 2। এইভাবে আমরা দেখব বিষয়টা। তো এখানে ক্যাটায়ন কি তৈরি হয়েছে, তাহলে M2+, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন, এই ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কি করবে, M2+, এখান থেকে ও কি করবে, দুটো ইলেকট্রন নেবে, দুটো ইলেকট্রন নিয়ে M তৈরি করবে, অর্থাৎ ধাতুটাকে মুক্ত করবে, তাহলে M ধাতু তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। তাহলে এই যে বিক্রিয়াটা লিখলাম এটা হচ্ছে ক্যাথোডে, তোমরা এখানে লিখে দেবে ক্যাথোডে বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, তো ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে, বিজারণ। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে। তারপরে এর সাথে যে অথবাটা ছিল, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। এটা একদমই সহজ। কপারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তড়িৎবাহী পরিবাহী তার তৈরি করি, তাই তো। তার তৈরি করতে সব থেকে এখন বেশি ব্যবহার করা হয় কপার। আর অ্যালুমিনিয়ামের সাহায্যে আমরা বিভিন্ন বাসনপত্র বা তোমার বিমানের যন্ত্রাংশ, এগুলো অ্যালুমিনিয়ামের সাহায্যে তৈরি করি। তো কপারের একটি ব্যবহার আর অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার তোমরা স্পষ্ট করে যদি পাশাপাশি উল্লেখ করবে। এবার আসছি 2019 সালের কোশ্চেনে কি এসছে দেখো। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকরিক 2 বলা যায় কেন? তো জিঙ্ক ব্লেন্ডের যেটা সংকেত সেটা হচ্ছে ZnS। জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZnS। তো এইটা একটুখানি একটু চালাকি করা কোশ্চেন। সেটা হচ্ছে তোমরা পড়েছো যে সব খনিজই সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এই কোশ্চেনটারই একটা রূপ এটা। তো জিঙ্ক, তো এইভাবে লিখতে হবে এটা, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডকে আমরা কি, আমরা ভূত্বকে পাই, তারপরে ভূ অভ্যন্তরে পাই। তো সেখান থেকে আমরা জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করি। তাহলে যেহেতু আমি জিঙ্ক ধাতুকে ভূত্বক বা ভূ অভ্যন্তরে অর্থাৎ মাটির থেকে পাই, তো এটাকে খনিজ বলা যায়। তো এইবার এই জিঙ্কস ব্লেন্ড থেকে আমরা সহজেই এবং সুলভে আমরা জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করতে পারি, তাই এটাকে আকরিক বলা হয়। তো জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকরিক 2 বলা যায়। লোহার মরিচা প্রতিরোধের 2টি উপায় লেখো। উপায় উল্লেখ করো। এটাও তোমরা খুব সহজেই লিখতে পারবে। সেটা হচ্ছে 1-2 করে পয়েন্ট করে লিখবে। হয়তো প্রথম পয়েন্টে লিখলে লোহার উপরে যদি আমরা জিঙ্কের প্রলেপ দিয়ে দিই, তাহলে লোহার মরিচা প্রতিরোধ করা যায়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যদি লোহার উপরে জিঙ্ক দিয়ে দিই, অর্থাৎ গ্যালভানাইজড করে দিই। আর 2 নম্বর হচ্ছে যদি লোহার উপরে কোনো একটা রঙের প্রলেপ দিই, রং বা আলকাতরা যার একটা যদি প্রলেপ দিই, তাহলেও কিন্তু মরচে নিবারণ হবে। 2020 সালে যে কোশ্চেনটা এসছে দেখো, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। তো থার্মিট পদ্ধতিতে আয়রন উৎপন্নের সমিত রাসায়নিক সমীকরণটা আমাদের এখানে চাওয়া হয়েছে। তাহলে এই সমিত যে সমীকরণটা আসছে কি, Fe2O3 এর সাথে অ্যালুমিনিয়াম চূর্ণ দিয়ে বিক্রিয়া করা হয়, দেখি পাওয়া যায়, লোহা পাওয়া যায় আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। ঠিক আছে। তো এই থার্মিট পদ্ধতি তোমরা যে কোনো বইতেই, স্ট্যান্ডার্ড বইতেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটা একটু আরো ভালো করে দেখে নেবে। তো এখানে লোহার সাথে অ্যালুমিনিয়াম চূর্ণ এটা মিশিয়ে গরম করা হয়। গরম করার ফলে আমার লোহা পাওয়া যায়। লোহা যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়াম লোহার থেকে উপরে আছে, তাই অক্সিজেনটা অ্যালুমিনিয়াম নিয়ে নেবে আর লোহাটাকে মুক্ত করে দেবে। তো এই বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়। তো ফলে লোহাটা সে গলিত অবস্থাতেই থাকে। তো এইভাবে এটা হচ্ছে থার্মিট পদ্ধতি। তো এই পদ্ধতির এটি প্রয়োগ হচ্ছে তোমার রেল লাইনের ভাঙা অংশ জুড়তে বা জাহাজের লোহার কাঠামো বা ভাঙা অংশ, ফাটল, এসব এলাকায় জুড়তে আমাদের থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। এবার যে অথবা যে কোশ্চেনটা এসছে দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে 1 টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে সেটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এবং এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তার শ্রেণীতে কপার ও
লোহার আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায়? তো এইটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী, এটা আমি একটা বই থেকেই কপি করেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে প্রথমে দেখো আছে কে, উপরের দিকে আছে হচ্ছে লোহা আর নিচের দিকে আছে কপার। তাহলে আগেই বলেছি তোমাদের কি হবে, CuSO4 প্লাস লোহা, যেই দুটোকে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তৈরি করবে কি FeSO4 ফেরাস সালফেট প্লাস কপার। এটা হবে কারণ আগের যে এক্সাম্পলটা নিয়েছি, আগে যে মাধ্যমিকে এসেছিল সেটা জিঙ্ক নিয়ে নিয়েছিলাম, এবার কপার, দেখো একই টাইপের কোশ্চেন। তাহলে এখানে জিঙ্ক রিপ্লেস হচ্ছিল, এখানে লোহা, লোহা গিয়ে কপার সালফেটের কপারের জায়গাটায় ঢুকবে আর লোহার কপারটাকে মুক্ত করে দেবে। তাহলে এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে বোঝা যায় যেহেতু কপারকে লোহা বার করে দিয়ে নিজে ওখানে গিয়ে ঢুকছে, তাহলে বোঝা যায় লোহা কি আছে, লোহার সক্রিয়তা বেশি, অর্থাৎ সক্রিয়তা শ্রেণীতে লোহা উপরের দিকে আছে আর কপার নিচের দিকে আছে, এটাই বোঝা যায়। তো এইভাবে তোমরা লিখবে, লিখলে 2 নাম্বার পেয়ে যাবে। 2023 সাল, 2022 সালের কিন্তু আমাদের 2022 সালে কিন্তু আমাদের ধাতুবিদ্যাটা আমাদের সিলেবাসে ছিল না, তো সেই সময় করোনার কারণে রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তো ধাতুবিদ্যাটা বাদ ছিল। তো 2023 সালে কি কোশ্চেনটা এসছে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নিচের বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে? বলে একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়াটি জারণ না বিজারণ যুক্তি সহ উল্লেখ করো। তো এটা সব থেকে ভালো উপায় হচ্ছে দেখো এই যে জিনিসটা, এই যে Mn প্লাস, তাহলে Mn প্লাস, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটায়ন, Mn প্লাস হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যায়। তাহলে কোন তড়িৎ দ্বারে ঘটবে? ক্যাথোডে ঘটবে। আচ্ছা, এখানে কি করছে? এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে, এই যে এখানে কি করছে, Mn প্লাস n খানা ইলেকট্রন ক্যাথোড থেকে নিচ্ছে, নিয়ে M ধাতুকে মুক্ত করে দিচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে? বিজারণ। এইভাবে লিখবে, তাহলে পয়েন্ট করে করে লিখবে একদম। তাহলে এই বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটছে? এটা ক্যাথোডে ঘটছে। ক্যাটায়ন, তাহলে বিক্রিয়াটি ঘটছে কোথায়? ক্যাথোডে। বিক্রিয়াটি ঘটছে ক্যাথোডে। আর যেহেতু এখানে Mn, এই যে আয়নটা Mn প্লাস আয়নটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ, তাই এর বিজারণ হচ্ছে। নেক্সট যে কোশ্চেনটা আছে, অ্যালুমিনিয়ামের একটা ব্যবহার উল্লেখ করো। দেখো আবার রিপিটেড কোশ্চেন, অ্যালুমিনিয়ামের একটা ব্যবহার, এটা বিভিন্ন বাসনপত্র তৈরি করতে আমাদের লাগে, বিমানের কাঠামো তৈরি করতে আমাদের অ্যালুমিনিয়াম লাগে, তো বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেও অ্যালুমিনিয়াম লাগে। ইভেন আমাদের তড়িতের পরিবাহী তার হিসাবে অ্যালুমিনিয়ামের খুব ব্যবহার আছে, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, যে কোনো ধাতুর পাত্রই যখন এই ধরনের কোশ্চেন আসবে, অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন, তামার পাত্রে রাখা উচিত নয় কেন, তো এরকম যদি জিঙ্কের পাত্রে রাখা উচিত নয় কেন, যদি এরকম আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কমন যে সব থেকে সহজ অ্যান্সারটা হচ্ছে এই যে আম্লিক খাদ্যের যে অম্ল অর্থাৎ অ্যাসিড এই ধাতুর সাথে কি করবে, বিক্রিয়া করে লবণ তৈরি করে, বিভিন্ন ধরনের লবণ তৈরি করে, যেটা আমাদের শরীরের পক্ষে কি হয়, ক্ষতিকর। তো তাই আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে বা যদি অন্য যে কোনো ধাতু যদি আসে, তো সেক্ষেত্রে আবার লেখা যেতে পারে। অর্থাৎ একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে আম্লিক অর্থাৎ অ্যাসিডের একটা বিক্রিয়া হবে, তার ফলে বিভিন্ন লবণ তৈরি হবে, সেই লবণ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। 2024 সালে যে কোশ্চেনটা এসছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? এর অ্যান্সারটা আমি একটুখানি ডিটেলসেই দিচ্ছি, একটু বড় করে, কিন্তু অতটা লেখার দরকার নেই। তো তোমাদের যত টাকা প্রয়োজন টু দি পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে। মেনলি অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয়, এর কারণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা অনেক বেশি, গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয় এবং আরও স্মুথলি হয়। তো এখানে ডিটেলসে আমি লিখেছি, পাশে তোমরা একটু দেখো। তো এখান থেকে মেন পয়েন্টগুলো লিখলেই হবে, তোমাদের দুটো পয়েন্ট
আলাদা করে দেবে। তো আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি। সোডিয়াম ক্লোরাইড NaCl এর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়, কারণ এটি একটি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ককে কমিয়ে দেয়, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সহজ এবং সাশ্রয়ী হয়। এছাড়াও ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে সোডিয়াম ক্লোরাইডের সহজে গলতে শুরু করে এবং এটি তড়িৎ পরিবাহিতা বাড়াতে সাহায্য করে। তো তোমরা এই মেন দুটো পয়েন্ট একটু ভালো করে লিখে দেবে, তাহলেই কিন্তু হবে। এই যে সোডিয়াম ধাতু নিষ্কাশন অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়, কারণ এটি সোডিয়াম ক্লোরাইডের এটি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ককে কি হয়, কমিয়ে দেয়, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সহজ এবং সাশ্রয়ী হয়। এছাড়াও ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে সোডিয়াম ক্লোরাইডের সহজে গলতে শুরু করে এবং এটি তড়িৎ পরিবাহিতা বাড়াতে সাহায্য করে। তাহলে 1 নম্বর লিখবে, সোডিয়াম ক্লোরাইড যোগ করলে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমে যায়, ফলে আমার যে বিক্রিয়াটা বা প্রক্রিয়াটি সেটা আমার সহজ এবং সাশ্রয়ী হয়। আর 2 নম্বর হচ্ছে সহজে গলতে শুরু করে, ফলে তড়িৎ পরিবাহিতা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, তো আমি বিস্তারিতভাবে একটু আরও বুঝিয়েছি, যদি আরও কিছু তোমাদের যাতে আরও সুবিধা হয়। যেখানে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে গলনাঙ্ক 801 ডিগ্রি। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে গলানো তড়িৎ বিশ্লেষণে একটি ব্যয়বহুল প্রক্রিয়া। ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 580 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কম তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে গলানো এবং তড়িৎ বিশ্লেষণ করা সহজ এবং কম শক্তি খরচ হয়। অতিরিক্তভাবে ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের সাথে একটি মিশ্র দ্রবণ তৈরি করে, যা তড়িৎ পরিবাহিতা বাড়ায়, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত সম্পন্ন হয়। টাউন্স প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশনে CaCl2 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি সোডিয়াম ক্লোরাইডকে সহজে গলিয়ে দেয়, যা তড়িৎ বিশ্লেষণের জন্য অপরিহার্য। এই কারণে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশনের জন্য CaCl2 অপরিহার্য একটা উপাদান। তো এইটা আমি আরও ডিটেলসে দিয়েছি। যদি এখান থেকে আরও কোনো কোশ্চেন আসে তোমাদের সামনের মাধ্যমিকে, যাতে তোমরা ভালো করে অ্যান্সারটা দিতে পারো, এটাই এই জন্য ডিটেলসে আমি লিখেছি। কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের 2টো পয়েন্ট লিখলেই হবে। অথবা যে কোশ্চেনটা আছে লোহার মোর্চে প্রতিরোধের 2টি উপায়, সেটা আমি আগেই আলোচনা করেছি, তোমরা একটু ভিডিওটা রিভার্স করে দেখে নাও। 2025 সালে যে কোশ্চেনটা এসেছে দেখো, এখানে একদম সহজ একটা কোশ্চেন এসেছে। এটা কি বলছে, এমন 2টি ধাতু সংকরের নাম লেখো যেখানে কপার উপস্থিত, প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। তো কপার উপস্থিত 2টো ধাতু আমাদের যেটা আছে সংকর ধাতু, তো 1 নম্বর হচ্ছে পিতল আর 2 নম্বর হচ্ছে ব্রোঞ্জ। পিতলেও কপার আছে, ব্রোঞ্জেও কপার আছে। পিতল আমাদের বাসনপত্র, জলের ট্যাপ এইগুলো তৈরি করি। আর ব্রোঞ্জ থেকে আমরা মেনলি বিভিন্ন মূর্তি প্রস্তুত করা হয়। তো এখান থেকেও কিন্তু থালা বাসন, মুদ্রা, মেডেল এগুলো কিন্তু ব্রোঞ্জ দিয়ে প্রস্তুত করা হয়। তো একদম সহজ কোশ্চেন 2025 সালে এসেছিল। আর তারপরে আছে খনিজ আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। এটা আমি আগেই আলোচনা করেছি যে খনিজ হচ্ছে কি, খনিজ হচ্ছে যেখান থেকে আমরা যে কোনো ধাতু উপস্থিত, মানে আমাদের মাটি, যেমন মাটিতে প্রচুর অ্যালুমিনিয়াম উপস্থিত। খনিজ হচ্ছে কি, যেখানে কোনো ধাতু উপস্থিত, তো সেগুলোকেই খনিজ বলে বা মিনারেলস বলা হয়। আর আকরিক কি, যে সমস্ত খনিজ থেকে আমি সহজে এবং সুলভে আমরা সেই ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো, তাকেই বলা হয় আকরিক। সব আকরিকই কিন্তু খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু আকরিক নয়। তো এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করো, এগুলো খুব সুন্দর করে সেখানে আরও ভালো করে লেখা আছে। তো এই ছিল আমাদের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে 3 দাগের যে কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেনগুলো এসেছিল ধাতুবিদ্যা থেকে, এইগুলোই। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো।